নিজ হাতে প্রিয় মানুষটার বাসরঘর সাজাচ্ছে হৃদি। বুকে পাথর চাপা দিয়ে মামাতো ভাই সাম্যের বিয়ের সব কাজ করেছে হৃদি। তো এই কাজটা বাদ যাবে কেন? সিথি যে এভাবে হৃদির প্রিয় জিনিসটা ভাগ বসাবে হৃদি কল্পনাও করতে পারেনি। অবশ্য সবটাই হয়েছে পরিস্থিতির চাপে পড়ে। নেশাখোর ছেলের সাথে সম্পর্কে জড়ায় সিথি। পরিবার উপায় না পেয়ে তড়িঘড়ি করে সাম্য আর সিথির বিয়ে দিয়ে দেয়। সাম্যর যে এই বিয়েতে মত ছিল তা নয়। সে কৈশোর থেকেই হৃদিকে ভালোবাসে, কিন্তু হৃদি জানে তার মামি মানে সাম্যর মা তাকে কিছুতেই মেনে নেবে না, কারণ সে সাম্যদের বাড়ির আশ্রিতা। এমনিতেই সে তার মামির চোখের বালি। সে কোনোদিনও হৃদিকে নিজের পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন না। তাই নিজের সাম্যকে বুঝিয়ে বিয়ের জন্য রাজি করায় হৃদি। মাস দুয়েক আগে কাবিন হয়ে গেছে। আজও ঘটা করে অনুষ্ঠান করে সিথিকে ঘরে তুলে আনা হচ্ছে। সিথি সাম্যের মামাতো বোন। দুঃসম্পর্কের আত্মীয় হলেও হৃদির খুব ভালো বন্ধু ছিল সে। এতটাই বন্ধু যে নিজের প্রিয় জিনিসটাকে সে সিথির হাতে তুলে দিল। পুরো বাসা খালি, খালিও বলা চলে না। বাসায় শুধু হৃদি আর সাম্যের মা আছেন। বাসার ঘর সাজানো শেষ হয়ে গিয়ে রান্নাঘরে যায় হৃদি। নববধূকে বরণের জিনিসপত্র গুছাতে হবে তো। হৃদি আর সাম্য পরস্পর মামাতো ফুফাতো ভাই বোন। হৃদির মা হৃদির 14 বছর বয়সে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। মা মারা যাওয়ার 3 মাসের মাথায় হৃদির দাদা তাকে নতুন মা এনে দেয়, কিন্তু পর তো কখনো আপন হয় না। সৎমা হৃদির উপর চালাতে থাকে নির্মম অত্যাচার। বঞ্জির মধ্যে নিজের বোনকে খুঁজে পেতেন সাম্যের বাবা। হৃদির কষ্ট আর সহ্য হলো না, তাই নিয়ে আসেন নিজের কাছে। কিন্তু এখানে তার স্ত্রী চোখের বিষ হয়ে যায় হৃদি। কিন্তু যতক্ষণ সাম্যের বাবা বাসায় থাকতেন তখন সাম্যের মা হৃদিকে ফুলের টোকা দেওয়ার সাহস অবধি পেত না। হাতের কাজগুলো সেরে ফ্রেশ হতে যায় হৃদি। ঠিক সেই সময় গাড়ির হর্নের আওয়াজ শুনে পায় হৃদি। নিশ্চয়ই সাম্যদা সিথিকে নিয়ে এসেছে। কোনো রকমে ওড়না দিয়ে মুখ মুছে বেরোয় হৃদি। বধূবরণের নিয়ম কানুন শেষে সিথিকে বাসর ঘরে রেখে নিজের ঘরে যেতে নেয়। ঠিক সেই সময়ে সাম্য হৃদির পথ আটকায়। হৃদি সাম্যকে এড়িয়ে যেতে চায়, কিন্তু সে ব্যর্থ হয়। আর কত চোখের জল লুকাবি আমার থেকে? হৃদির চোখের জল আর সবার চোখ এড়ালেও সাম্যর চোখ এড়ায়নি। তাই তো পথ আটকে হৃদিকে জিজ্ঞেস করে সাম্য। হৃদি হাত দিয়ে চোখের জল মুছে বলে, পথ ছাড়ো সাম্যদা, কাজ আছে আমার। আর কত দূরে থাকার বাহানা দিবি? বাহানা মানে? আমার সত্যিই কাজ আছে। তুমি সিথিদির কাছে যাও, ও তোমার জন্য অপেক্ষা করছে। কথাটা বলে হৃদি চলে যায়। অন্যান্য দিনের মতো আজ হৃদির উপর জোর খাটানোর অধিকার সাম্যের নেই। বিয়ের কাবিন নামায় সই করে সেই অধিকার হারিয়েছে সাম্য। পয়লা বসন্তে মিসেস হেনার কোল জুড়ে আসে হৃদি। সাম্য তখন 5 বছরের এক চটফটে বাচ্চা। হাসপাতাল থেকে ফুফি একটা পুতুল নিয়ে বাড়িতে প্রবেশ করে। সাম্য ছুটে যায় সেই পুতুলকে কোলে নেবে বলে। বিছানায় বসিয়ে দেওয়া হয় ছোট্ট সাম্যকে। পুতুল কোলে নিয়ে সাম্য কি খুশি। খেলার সাথী এসেছে সাম্যর। এখন আর একা একা থাকতে হবে না। সাম্যর বাবা বোনের সাথে মিলিয়ে পুতুলের নাম রাখে হৃদি। সেই হৃদি হয়ে ওঠে সাম্যের কৈশোরের প্রেম আর যৌবনের অপূর্ণ ভালোবাসা। সেই অপূর্ণ ভালোবাসা যে বুকে পাথর চাপা দিয়ে নিজ হাতে সাম্যর বিয়ের সব কাজ সামল দিয়েছে। মেয়েরা বড়ই অদ্ভুত জাত। ছোটবেলায় যে মেয়েটি হোঁচট খেয়ে পড়ে ব্যথা পেয়ে কান্নায় সারা বাড়ি মাথায় তুলত, আজ সেই মেয়েটি দিনে বুকে পাথর চাপা দিয়ে হাসি মুখে ঘুরে বেড়ায় আর রাতের আধারে আয়নার সামনে কেঁদে নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। সব কাজ গুছিয়ে বিছানায় গায়ে লিয়ে দেয় হৃদি। কানে ইয়ারফোন গুঁজে প্লে করে অনুপম রায়ের গান যেন কেমন করে হৃদির কষ্টে ভাগ বসায়। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসবে বাসো, তার জীবনে জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। গান শুনতে শুনতে হৃদির গাল বেয়ে অশ্রু পড়ে। সবে 18 পড়েছে হৃদির, এখনও টিনেজার। এজন্যই আছে ভীষণ খারাপ সময় এটা। এই সময় সব ছেলে মেয়েরাই খুব আবেগপ্রবণ হয়। হৃদির ক্ষেত্রেও হয়তো তার ব্যতিক্রম হয়নি। হতে পারে সাম্য তার বয়সের আবেগ, কিন্তু হৃদিও কি সাম্যের কাছে বয়সের আবেগ? কে জানে। হৃদির এখন একটাই চাওয়া, সাম্য সিথিকে নিয়ে সুখে থাকুক। সময় নদীর স্রোতের মতো বহমান। কেটে গেছে প্রায় 6টা মাস। এই কয়েক মাসে হৃদি সাম্যের সামনে খুব একটা দরকার ছাড়া যায়নি। কথা বলাও কমিয়ে দিয়েছে সাম্যের সাথে, যাতে পুরনো ক্ষতটা আবার ধগধগে না হয়ে ওঠে। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে এসে সোফায় গা এলিয়ে দেয় সাম্যের বাবা
সালাম সাহেব। শ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে তার। বসন্তের শুরু সবে, শীত এখনো পুরোপুরি যায়নি। এই অবস্থায় তার গা হাত পা ঘেমে পুরো কাক ভেজা হয়ে গেছেন। বুকের বা ফাঁসটাও কেমন যেন ব্যথা করছে। তিনি হৃদির কাছে এক গ্লাস পানি চান। ডাইনিং থেকে হৃদি গ্লাসও করে পানি এনে দেখে মামার এই অবস্থা। অস্থির হয়ে পানির গ্লাসটা সালাম সাহেবের দিকে বাড়িয়ে দেয়। কাঁপা হাতে হৃদির হাত থেকে গ্লাসটা নেন সালাম সাহেব। তড়িঘড়ি করে ফ্যান অন করে হৃদি। মামার এই অবস্থা দেখে হৃদি ঘাবড়ে যায়। চিৎকার করে শাম্মুকে, সিথিকে আর মামিকে ডাকে হৃদি। বিলকিস বেগম স্বামীকে দেখে ভয় পেয়ে যান। শীতে বালতি করে পানি আনে, মাথায় পানি ডালা হয়। শাম্মু অ্যাম্বুলেন্স ডাকে। নিয়ে যাওয়া হয় সালাম সাহেবকে হাসপাতালে। ডাক্তার জানায় তিনি হার্ট অ্যাটাক করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি করা দরকার। এনজিওগ্রাম করে জানা যায় তার হার্টে মোট 17টা ব্লক ধরা পড়েছে। সেগুলোর বেশিরভাগ ব্লকের 90% উপরে। তাই বাইপাস সার্জারি ছাড়া উপায় নেই। সাম্য টাকা জোগাড় করে যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি করিয়ে নেয়। সালাম সাহেবের সেবার জন্য বিলকিস বেগম আর হৃদি হসপিটালে থেকে যায়। সাম্য চাকরি সামলিয়ে যতটা সম্ভব হাসপাতালে থাকে, আর সিথি গড় সামলায়। ভাইয়া জানো, তুমি যখন আমার রাগ ভাঙাও না, আমার খুব ভাল লাগে। আচ্ছা, এরপর থেকে আমি আর তোর রাগ ভাঙাবো। আমি বুঝতে পেরেছি তুই কারণ ছাড়া রাগ করিস। আহ্লাদি কণ্ঠে সাম্য ছোট্ট হৃদির কথার জবাব দেয়। হৃদি উঠে দাঁড়ায়, দৌড় দেয় সন্ধ্যার কুয়াশার দিকে। হারিয়ে যায় কুয়াশার আড়ালে। সাম্য চিৎকার করে ডাক দেয়, পুতুল। চিৎকার করে ঘুম থেকে উঠে যায় সাম্যের চিৎকার শুনে সিথি উঠে পড়ে। ঘুম মাখা চোখ কসলাতে কসলাতে বলে, কি হলো সাম্য? কই কই কিছু না। খাটের পাশে টেবিল থেকে গ্লাস নিয়ে পানি ডক করে খেয়ে ফেলে সাম্য। তারপর চোখ বুজে। সকালে বাসায় যাওয়ার সময় আচমকা একটা ছেলের সাথে হৃদির ধাক্কা লাগে। ছেলেটা তখন হসপিটালে ঢুকছিল আর হৃদি বেরোচ্ছিল। ধাক্কা লাগায় একে অপরের মেঝেতে পড়ে যায়। হৃদি কোনো রকম উঠে কাপড় থেকে ময়লা ঝাড়তে লাগে। ছেলেটাও নিজের জামা থেকে ময়লা ঝেড়ে বলে, আই অ্যাম এক্সট্রিমলি সরি, দেখতে পাইনি। না না, ঠিক আছে, শান্ত গলায় ছেলেটার কথার জবাব দেয় হৃদি। তারপর গন্তব্য দিকে হাঁটা লাগায়। ছেলেটা অপলক দৃষ্টিতে হৃদির যাওয়ার পানি চেয়ে থাকে। যে কয়েকদিন সালাম সাহেব হাসপাতালে ভর্তি ছিলেন, সে কয়েকদিন প্রায় ছেলেটার সাথে হৃদির দেখা হতো। ছেলেটা যে সে হৃদির সাথে কথা বলতে আসতো। হৃদিও ভদ্রতার খাতিরে ছেলেটার সাথে কথা বলতো। বিষয়টা বিলকিস বেগম খেয়াল করেন। তিনি হৃদিকে ডেকে বলেন, বাইরের ছেলের সাথে এত কথা কিসের তোর? মামি, আমি তো আর জেসে ওনার সাথে কথা বলতে চাইনি। উনিই আসছেন আমার সাথে জেসে কথা বলতে। তো ভদ্রতার খাতিরে বলতে হবে না, ভদ্রতার খাতিরে কথা। এরপর যদি দেখি তো তোর একদিন কি আমার একদিন। হৃদির কথা শেষ হওয়ার আগে দমকে সুরে হৃদিকে কথাগুলো বলেন বিলকিস বেগম। বিলকিস বেগম প্রায় হৃদির সাথে কর্কশ গলায় কথা বলেন, তবে আজ যেন কর্কশতার মাত্রাটাই বেড়ে গিয়েছিল। তাই মামের কথা শুরুর সাথে সাথে হৃদি কেঁপে ওঠে। প্রায় 20 দিন হাসপাতালে অবস্থানের পর সালাম সাহেবকে বাসায় নেওয়া হয়। ছেলেটাও সেদিন হৃদিকে অনুসরণ করে হৃদির মামার বাসার নিচে যায়। রিসিপশনের মেয়েটার কাছ থেকে হৃদির মামার বাসার টেলিফোন নাম্বার নেয়। প্রথম দিন ফোন দিতেই সিথি কল রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? কাকে চাই? ওয়ালাইকুম আসসালাম, আমি হৃদির বন্ধু বলছি। হৃদিকে ফোনটা কি দেওয়া যাবে? আসলে আমি ওর নাম্বার হারিয়ে ফেলেছি। হৃদি তো বাসায় নেই, বাহিরে গেছে। খুব আর্জেন্ট? জি। তাহলে আপনি ওর নাম্বার নিয়ে নিন। ছেলেটা সিথির কাছ থেকে হৃদির ফোন নাম্বার নেয়। তার তৎক্ষণাৎ হৃদিকে ফোন দেয়। হৃদি তখন রাস্তায় ছিল। প্রায় 3-4 বার কল দেওয়ার পরে হৃদি কল রিসিভ করে। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, হৃদি না? জি, কিন্তু আপনি কে? আর আমার নামই বা জানলেন কীভাবে? আমি আলবি, মনে আছে? হসপিটালের আলবি? ও আচ্ছা, কেমন আছেন ভাইয়া? আর আমার নাম্বার পেলেন কোথায়? তুমি ভাইয়া বলার আগ পর্যন্ত ভালো ছিলাম, কিন্তু এখন ভালো নেই। ও মা, কি হলো? ভাইয়া ডাকটা পুরো কলিজায় লাগে, বুঝলা? কষ্ট লাগে খুব। ও আচ্ছা, তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো? নাম ধরেই ডাকতে পারো, প্রবলেম নাই। আচ্ছা।
আলবি, এখন রাখি, আমি রাস্তায় আছি তো। আচ্ছা, তাহলে রাতে কথা হবে। জি, আল্লাহ হাফেজ। হৃদি কল কেটে দেয়। বাজারের ব্যাগটা ফুটপাত থেকে তুলে বাসার দিকে হাঁটা লাগে। এমনিতে বাজারঘাট সামাল সাহেবই করেন। তিনি অসুস্থ থাকায় সাম্য বাজারঘাট করত, কিন্তু আজ 2 দিন যাবৎ সাম্য বাসায় নেই, অফিস কাজে বাইরে গেছে, তাই হৃদিকে বাজারঘাট করতে হচ্ছে। 2 দিন যাবৎ হৃদি বাজার করছে। বাসায় গিয়ে সিথির হাতে হাতে কাজগুলো গুছিয়ে দেয়। আগে বাসায় রান্নার বান্নার দায়িত্ব ছিল বিলকিস বেগমের উপরে, এখন তিনি স্বামীর সেবায় ব্যস্ত। শাশুড়ির পরে তো ছেলের বউয়ের উপর সংসার সামলানোর দায়িত্ব আসে, সেই সিথি রান্নার দায়িত্বে আছে। দুপুরে খাবার শেষে বাসনগুলো মেজে হৃদি বিছানায় গায়ে লিয়ে দেয়। ঘুম ঘুম পাচ্ছে খুব। আস্তে আস্তে হৃদি চোখ বুজে হারিয়ে যায় অতল ঘুমের দেশে। তোরা দুজনে আমায় পাগল করে দিবি, কতক্ষণ ধরে তোদের পেছন ঘুরছি, খেয়ে নিলেই তো ঝামেলা শেষ হয়ে যায়। হাঁপাতে হাঁপাতে কথাটা হৃদি সাম্যকে বলেন মিসেস হেনা। সাম্য আর হৃদি হাসতে হাসতে বলে, হি হি হি, আমাদের দলতে পারে না। তোরা খাবি না? না, খিতুলি আমার ভাল লাগে না পুপ্পি, আহ্লাদি কণ্ঠে মিসেস হেনার কথার জবাব দেয় সাম্য। সাম্য তখন 10 বছরের বাচ্চা, কিন্তু বাচ্চামি স্বভাবটা তখনও সাম্যার মধ্যে ছিল। আর সারাক্ষণ হৃদির সাথে থাকতে সেও আদো আদো কথা বলতো। হৃদি সাম্যর কথার তালে তালে মিলিয়ে বলে, সাম্যদার ভাল লাগে না তো আমারও ভাল লাগে না, ওরে দুষ্টু, দুটো কাজ একসাথে বেঁধে খাওয়াবো। কথাটা বলেই মিসেস হেনা আবার দুজনের পেছন ছুটতে লাগলেন এবং ধরেও ফেলেন। দুজনকে নিয়ে সোফায় বসান, জোর করে খাইয়ে দেন দুজনকে। খেতে খেতে হৃদি সাম্যকে বলে, সাম্যদা, আজকে আমার পুতুলের সাথে তোমার পুতুলের বিয়ে দিবে না? আমি পড়াগুলো শেষ করে নিই, বিকেলে দেব বিয়ে। আম্মু, তুমি পায়েস রান্না করে দিও, পুতুলের বিয়ে। আচ্ছা, এখন খানা মাজান। হৃদি, এই হৃদি ওঠ, আসরের আজান দিয়েছে, নামাজ পড়বি না? সিথি হৃদিকে ধাক্কা দিছে আর ডাকছে। বিকেল হয়ে গেছে, নামাজ পড়তে হবে না? এই বাসার নিয়ম, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেক কিছু ছাড় দেওয়া গেলেও এই ব্যাপারে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সিথির ডাকে হৃদি চমকে ওঠে। এতক্ষণ তাহলে হৃদি স্বপ্ন দেখছিল? হ্যাঁ, যাই সিথিদি। চোখ কসলাতে ওয়াশরুমে যাই অজুর উদ্দেশ্য। ইদানিং ছোট বেলা নিয়ে স্বপ্ন খুব বেশিই দেখছে হৃদি, কিন্তু কেন তা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কারণ আল্লাহ সর্বশক্তিমান, তিনি সব জানেন, শুনেন, দেখেন। খাওয়া শেষে বাসনগুলো মেজে ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই চলে যায় অতল ঘুমের দেশে। রাত 12টা নাগাদ হৃদির ঘুম ভাঙে, তাও ফোনের শব্দে। ঘুম মাখা চোখ নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকায়। নাম্বারটা সেভ করা নেই, কিন্তু পরিচিত লাগছে নাম্বারটা। আরে, এটা তো আলবির নাম্বার, কিন্তু এত রাতে আলবি হঠাৎ ফোন দিল কেন? নিশ্চয়ই কোনো দরকার আর থাকতে পারে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে ক্লান্তিকর কণ্ঠে হৃদি বলে, জি বলুন। ঘুমাই পড়ছিল নাকি? রাত বাজে 12টা, এ সময় ঘুমানো কি স্বাভাবিক নয়? ও আচ্ছা, তাহলে ডিস্টার্ব করলাম, সরি। না না, ঠিক আছে। কি জন্য ফোন দিয়েছিলেন সেটা বলুন। এমনি কথা বলতে মন চাইলো তাই ফোন দিলাম। হোয়াট? এমনি মানে কি এগুলার? তোমার মিষ্টি বয়স শুনতে মন চাইলো তাই ফোন দিলাম। মশাই, রাত বিরাতে এইভাবে অন্য মেয়েকে ফোন দিলে আপনার গার্লফ্রেন্ড রাগ করবে। কথাটা বলে হৃদি হেসে দেয়। হৃদির হাসির আওয়াজ ফোনের ওপাশেও যায়। হৃদির হাসি শুনে আলবিও মুচকি হাসে আর বলে, ও হ্যালো ম্যাডাম, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি পিওর সিঙ্গেল। বাই দ্য ওয়ে, আপনার বফ কেমন আছেন? বফ নাই কেন? ডোন্ট নো, আমার ঘুম পাইতেছে। আচ্ছা, আর ডিস্টার্ব করবো না, গুড নাইট ম্যাডাম। প্রতিদিন রাতে প্রায় হৃদিকে আলবি ফোন দিত। হৃদিও আলবির সাথে কথা বলাটা খুব উপভোগ করত। কোনোদিন ফোন দিতে দেরি হলে হৃদি খুব চিন্তায় পড়ে যেত। এতদিনে ছেলেটার প্রতি মায়া জন্মে গেছে হৃদির। মেয়েদের মায়া বরাবরই বেশি থাকে। তারা আঠা নষ্ট হওয়া টিপ, ভাঙা ছুরি, জোড়া হারানো কানের দুলটো খুব যত্ন করে রেখে দেয়। এজন্য তাদের মায়াবতী বলা হয়। মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। হুমায়ুন আহমেদ। মায়া ভয়ঙ্কর সুন্দর। এই জিনিসটা একটা মেয়ের জীবনে যেমন সুখের জোয়ার বয়ে আনে, ঠিক তেমনই দুঃখ কষ্টও বয়ে আনে। ঠিক যেমনটা হয়েছিল বাংলার
নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীর সাথে। তিনি প্রথমে নবাবের মায়ায় পড়েন, পরে ভালোবেসে বিয়েও করেন, কিন্তু সুখ তার কপালে বেশি দিন সয় না। দুঃখ কষ্টের ভাটা পড়ে তার জীবনে হত্যা করা হয় বাংলার শেষ স্বাধীন নবাবকে। বেগম লুৎফুন্নেসা এতটাই বাংলার শেষ নবাবের মায়ায় পড়েছিলেন যে পরবর্তী জীবনে সে নবাবের কবরে প্রদীপ মোমবাতি জ্বালিয়েই কাটিয়ে দিয়েছেন। আচ্ছা, তুমি কি বাচ্চা পড়াও? আগে পড়াইতাম, এখন পড়াই না। কেন? ফোনের এপাশ থেকে আলবির কথার জবাব দেওয়ার সাথে সাথে ফাল্টা প্রশ্ন করে হৃদি। ফোনের ওপাশ থেকে আলবি জবাবে বলে, আমার ছোট ভাইটা ক্লাস 2-তে উঠল, ওর জন্য প্রাইভেট টিউটর খুঁজছিলাম। পড়াবে আমার ভাইটাকে? দেখি, আমি মামার সাথে কথা বলে তোমায় জানাবো নি। আচ্ছা, কয়টা বাজে খেয়াল আছে ম্যাডাম? ফোনের ওপাশ থেকে আলবির বলা কথা শুনে হৃদি ঘড়ির দিকে তাকায়, দেখে 1:30 বাজে। এত রাত হয়ে গেছে হৃদি বুঝতেই পারেনি। আলবির সাথে কথা বললে সময় কেমন যেন তাড়াতাড়ি চলে যায়। কি হলো ম্যাডাম, বললেন না তো কয়টা বাজে? ফোনের ওপাশ থেকে হৃদির দিকে প্রশ্ন ছুড়ে মারে আলবি। লজ্জামাখা কণ্ঠে হৃদির আলবির প্রশ্ন উত্তর দেয়, মানে 1:30। ঘুমাবেন না? ঘুম আসছে না। ঘুমাই পড়ো, আবার সকালে উঠেই তো তোমাকে রাজ্যের কাজ করতে হয়। কখনো খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? নিজের ঘরে কাজ করতে কার খারাপ লাগে? নিজের ঘর? তুমি না তোমার মামা বাড়ি থাকো। মামা কি আপন না? মা মারা যাওয়ার পর বাবার আদর থেকে বঞ্চিত হই, তখন তো মামাই আমায় কাছে টেনে নিয়েছে। সাম্যদার থেকে মামা আমায় কোনো অংশে কম দেখে না, কিন্তু তোমার মামি? আলবির কথা শুনে হৃদি দীর্ঘশ্বাস পেলে হাসি মাখা কণ্ঠে বলে, মামি তো আমায় আরও বেশি ভালোবাসে, তাই তো বকাঝকা করেন। অনেক রাত হয়েছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হৃদি ফোন কেটে দেয়। স্টাডি টেবিলের পাশে চার্জিং পয়েন্ট। ফোন চার্জে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। দীর্ঘশ্বাস পেলে হৃদি। সে জানে মামির কাছে হৃদি বোঝা, কিন্তু ঘরের কথা কি আর বাইরের মানুষকে বলা যায়? লোকে সিসি করবে। ছোটবেলায় হৃদি বেশ ফেট ফাতলা স্বভাবের ছিল, কোনো কথাই গোপন রাখতে পারতো না। তাই হৃদির মা হৃদিকে বলতেন, আমাদের কাছে বলছিস কে বল, কিন্তু বাইরের মানুষের কাছে ঘরের কথা কখনো বলবি না, লোকে সিসি করবে আর সুযোগ পেলে কটু কথা বলবে। সময় আর পরিস্থিতি কত কিছুই বদলে দেয়। 4-5 বছর আগের সেই হৃদি এখন বদলে গেছে। কিছু হলেই বাড়ি মাথায় করতো যে মেয়ে, আর চুপচাপ থাকতে শিখে গেছে, গোপন রাখতে শিখে গেছে হাজারো কথা। যে মেয়ে গোসল করে বাথরুমে কাপড় ফেলে আসতো অন্য কেউ তার কাপড় ধুবে বলে, সেই মেয়ে আজ 4-5 জনের কাপড় দিব্যি ধুয়ে দিচ্ছে। হাত নষ্ট হয়ে যাবে বলে যে মেয়ে বাসন মাজতো না, সেই মেয়ে 3 বেলা এঁটো বাসন ধুচ্ছে। কেউ নিজের জিনিসের দিকে তাকালে যে মেয়ে তাকে সহ্য করতে পেত না, আর সেই মেয়ে হাসি মুখে প্রিয় জিনিসটাকে অন্যের হাতে তুলে দিয়েছে। মেয়েদের জীবনটা ঠিক এইরকমই, স্যাক্রিফাইস আর মানিয়ে নিয়েই চলে যায়। দুটো চোখের একটি দিয়ে নিজের পরিবার আপনজনের সুখ দেখা, আর অন্য চোখ দিয়ে ভালোবাসার মানুষটার নিজের দিকে তাকানোর সময় সুযোগ কোনোটাই নেই তার। কেন যেন ইদানিং রাত হলে হৃদির মায়ের কথা খুব মনে পড়ে। আজকেও মনে পড়ছে। হৃদি দীর্ঘশ্বাস পেলে চোখের কার্নিশ থেকে জল গাল গড়িয়ে বালিশে পড়ে। হৃদি তো এসেছি দিলি এইবার, তাই না? জি মামা। কথাটা বলে সালাম সাহেবের প্লেটে তরকারি দেয় হৃদি। সালাম সাহেব রুটি টুকরো মুখে দিয়ে বলেন, তা বিয়ে শাদি করার কি ইচ্ছে এখনো আছে, না আর একটু পরে করবি? তোমার যা ভালো বুঝো। তোমরা তো আমার ভালোই চাইবে, কখনো খারাপ চাইবে না। তোর পছন্দের কেউ আছে? কথাটা শোনা মাত্রই হৃদি সামনের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। দীর্ঘশ্বাস ফেলে বলে, মামি কিছু লাগবে তোমার? না। কারণ বুঝতে বাকি রইল না যে হৃদি কথাটা এড়িয়ে গেল। সবার খাওয়া যখন শেষের দিকে, তখন হৃদি আর সিথি খেতে বসে। খাওয়া শেষে সালাম সাহেব উঠে যাচ্ছিলেন, তখন হৃদি তাকে বলেন, মামা আমি যদি একটা টিউশনি করি তো তোমাদের কি কোনো সমস্যা হবে? বাসায় গিয়ে পড়াবে নাকি স্টুডেন্ট বাসায় আসবে? ফোনের গ্লাসটা টেবিলে রেখে হৃদিকে পাল্টা প্রশ্ন করে সাম্য। সাথে সাথে হৃদি জবাব দিয়ে দেয়, বাসায় গিয়ে ভাইয়া। বাসা কই? তা তো জিজ্ঞেস করিনি। আচ্ছা, আমায় জানাস। কথাটা বলে সাম্য অফিস ব্যাগ কাঁধে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। সালাম সাহেব উঠে ঘরে যান। পেছন পেছন তার সহধর্মী নিয়ে যান। সিএনজিতে আনমনে বসে আছে সাম্য। শহুরে যান্ত্রিক জীবনের কলহ তার কান স্পর্শ করেনি। সেদিনে সাম্যের ফুপি পুতুলটাকে সাম্যর কোলে দিল। দেখতে দেখতে পুতুলটা বড়ও হয়ে গেল।
হয়ে গেল কৈশোরের প্রেম। পরিস্থিতি পুতুলকে সাম্যর থেকে দূরে সরিয়ে নেয়। যাকে নিয়ে সাম্যের পুরো জীবন কাটানোর কথা ছিল, সে একদিন অন্য কারো হয়ে যাবে ভাবতে সাম্যর ভেতরটা মুচড় দিয়ে ওঠে। রাত তখন প্রায় 11:30। সাম্য ছাদে দাঁড়িয়ে নিজ মনে সিগারেট টেনে যাচ্ছে। হৃদি জানে এই সময় সাম্য সিগারেট টানে, তাই সে ছাদে আসে। শীতের সাথে বিয়ের কথা জানানো হয়েছিল সাম্যকে, সে সোজা না করে দেয়। তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন বিলকিস বেগম আর সালাম সাহেব, এবং তা হৃদি আড়াল থেকে শুনতে পায়। সবার মতো সেও চেষ্টা করে সাম্যকে রাজি করানোর। হৃদি ডাক দিলে সাম্য পেছন ফিরে তাকায়। হৃদিকে দেখে সাম্যের মলিন মুখে হাসি ফুটে ওঠে। সিগারেটটা প্রায় শেষের দিকে। সিগারেটটা ফিল্টারটা ছুঁড়ে ফেলে মেঝেতে ছাদের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে অনাদরে রেলিংয়ের সাথে হেলান দিয়ে পড়ে থাকে সিগারেটের জ্বলন্ত ফিল্টার। সাম্য হৃদির কাছে গিয়ে বলে, শুনলাম স্মৃতির সাথে বাবা মা আমার বিয়ে ঠিক করেছে, তুই কিছু জানিস? জানি। এও জানি তুমি বলেছো সিথি দিকে তোমার দ্বারা বিয়ে করা সম্ভব নয়। ভুল কিছু বলেছি? আমার পুতুল থাকতে আমার অন্য কাউকে চাই না। অবশ্যই সব কিছু সম্ভব না সম্মদা, তুমি জানো আমি আশ্রিতা। আশ্রিতা তো কি হয়েছে? তোকে আমি বিয়ে করে পার্মানেন্টলি এ বাড়ির সদস্য বানাবো। হৃদির গালে হাত দিয়ে একরাশ আশা ভরা কণ্ঠে কথাটা সাম্য বলে। হৃদি এক জটকায় সাম্যের হাত সরিয়ে দেয়। হৃদির এমন আচরণে সাম্য মোটেও প্রস্তুত ছিল না। সে অবাক দৃষ্টিতে সাম্যর দিকে তাকিয়ে থাকে। করুণ কণ্ঠে বলে, হৃদি তোর কি কিছু হয়েছে? এমন করছিস কেন তুই? কি হবে? কিছু না। তাহলে এমন করছিস কেন? তুই কি আমায় আর ভালোবাসিস না? সব ভালোবাসা পূর্ণতা পায় না সাম্যদা। অন্যের খুশির জন্য কখনো কখনো নিজেদের স্যাক্রিফাইস করতে হয়। কি বলতে চাইছিস তুই? সিথিদিকে এই বাড়িতে বউ করে নিয়ে এসো। হৃদির মুখে এমন কথা শুনে সাম্যর মাথায় রক্ত ছড়ে যায়। রাগে ও চোখ রক্তিম বর্ণ ধারণ করে। পাগল হয়েছিস? কি বলতেছিস এগুলা? ওর মতো মেয়েকে আমি বিয়ে করব? নেশাখোর ছেলের সাথে সম্পর্ক 2-3 বার বাসা থেকে বেরিয়ে গেছে। জানো সাম্যদা, মেয়েরা না অনেক সরল হয়। হতে পারে ছেলেটা সিথিদিকে ফুসলিয়ে বের করে নিয়ে গিয়েছিল। অন্তত আমার খুশির জন্য সিথিদিকে বিয়ে করো। কথাটা বলে হৃদি দীর্ঘশ্বাস পেলে। সাম্য সিগারেট আগুন ধরিয়ে এক টানে দেয়। দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি ওকে বিয়ে করলে তুই খুশি হবি? কেন নয়, অবশ্যই খুশি হব। কিভাবে? মামা মামি খুশি হবে। আর তুই? আমি সবসময় নিজেদের কথা ভাবলে হবে? কবি বলেছেন, ভোগে নয় তেগেই প্রকৃত সুখ। হৃদির কথা শুনে সাম্য ফিক করে হেসে দেয়। এই মেয়েটার বাচ্চামি স্বভাব হুট করেই চলে আসে, তাও সিরিয়াস মোমেন্টে। তখন বা হেসে থাকা যায় না। হৃদি চলে যাচ্ছিল, ঠিক সেই সময় সাম্য হৃদিকে পেছন থেকে ডাকে। হৃদিও পেছন ফিরে তাকায়। সাম্য মুচকি হেসে বলে, বেশ তাই হবে, আমি সিথিকে বিয়ে করব, কিন্তু একটা আবদার রাখবি। কি? কাছে হৃদি সাম্যের কাছে যায়। সাম্য হৃদির কপালে এঁকে দেয় তাদের ভালোবাসার শেষ চিহ্ন। যদিও চোখ বন্ধ করে তা পরম আয়েশে গ্রহণ করে। 3 দিন হলো হৃদি আলবির ভাই অভিকে পড়াচ্ছে। মামার বাসা থেকে আলবির বাসায় আসতে প্রায় 10 মিনিট লাগে রিক্সায় গেলে, আর হেঁটে গেলে আধ ঘন্টা লেগে যায়। কিন্তু একটা বিষয়ে হৃদির খটকা লাগছে। সে এখন পর্যন্ত আলবির মা বাবাকে দেখেনি। এত বড় বাড়িতে একটা ছেলে একটা বাচ্চাকে নিয়ে তো কখনোই একা থাকতে পারবে না। হৃদি আবার সোজা কথার মেয়ে। সেদিন হৃদিকে আলবি এগিয়ে দিচ্ছিল। এমন সময় হৃদি বলে ওঠে, আচ্ছা পুরো বাসায় কি তুমি আর অভি একাই থাকো? আরে তুমি পাগল নাকি? আমি একা থাকবো কিভাবে? না মানে তোমার বাবা মা কাউকে দেখলাম না তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। হৃদির কথা শুনে আলবি মুচকি আসে আর বলে, বাবা ইহলোকের মায়া ত্যাগ করেছেন অনেক দিন আগে। মা চাকরি করেন, তাই এখন পর্যন্ত মাকে দেখতে পাওনি। হৃদি আর কিছু বলে না। আলবির কথা শুনে মুচকি হাসে। ইদানিং হৃদির মুচকি হাসি দেওয়া খুব বেড়েছে। কথায় কথায় সে মুচকি হাসে। রিক্সা না পাওয়ায় আজ হৃদি হেঁটেই বাসায় যায়। বোরখাটা ছেড়ে মুখ ধুয়ে সিথির ঘরে যায়। সিথি তখন ফোনে কথা বলছিল। হৃদি গিয়ে সিথিকে ডাক দেয়। হৃদির ডাকে সিথি অনেকটা চমকে যায়, সাথে রেগেও যায়। ধমকের সুরে হৃদিকে বলে, জানিস না কারো ঘরে ঢোকার আগে নক করে ঢুকতে হয়। সিথির এমন ব্যবহারের জন্য হৃদি মোটেও প্রস্তুত ছিল না। একটু ঘাবড়ে যায় সে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সরি সিথিদি, আমি বুঝতে পারিনি। কি জন্য আসছিলি বল? মামি তোমায় ডাকছে। আচ্ছা আসছি, তুই যা।
সিথির কথা মতো রিদি ঘর থেকে বেরিয়ে যায়। রিদি ঘর থেকে বেরিয়ে যেতে সিথি আবার ফোনে কথা বলা শুরু করে। হ্যাঁ, এতক্ষণ সে তার প্রাক্তন প্রেমিকের সাথে কথা বলছিল। অবশ্য প্রাক্তন বলাটা অত মানায় না, কারণ সিথি এখনও ছেলেটার সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে। ছেলেটা সিথির নাম্বার জোগাড় করে সিথির সাথে যোগাযোগ করে। সিথি কয়েকদিনে ওর প্রাক্তনকে ভুলে গেলেও ছেলেটা যে সে সিথিকে ফোন করায় পুনরায় মায়াটা জেগে ওঠে। আমাদের সমাজে না কিছু মানুষ আছে খুব বোকা, সবাইকে নিমিশে নিজের আপন ভেবে নেয়। রিদিও তাদের একজন। রিদি সিথিকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবলেও সিথি রিদিকে আমলেই নেয় না। ফুফির মতো সিথির কাছেও রিদি এবারে রাশ্রিটা। আগে যা ভালো ব্যবহার করেছে রিদির সাথে তা সব লোক দেখানো ছিল। এক কথায় যাকে বলে আলগা ফিরিত। মামির মতো রিদির সিথিও চায় সে বিদায় হোক। মা ডাকছিলে? শীতের ডাকিয়ে পিছন ফিরে তাকায় বিলকিস বেগম। তার পাশে বসে তরকারি কাটছিল রিদি। বিলকিস বেগম সিথিকে তরকারি কাটার নির্দেশ দেয় আর রিদিকে বলেন ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলতে। রিদি মামির আদেশ পালনের জন্য লেগে পড়ে ঝাড়ু দিয়ে। ঘর ঝাড়ু দেওয়া হলে একে একে ঘর মুছে রিদি। এরই মধ্যে বাসার সবাই গোসল সেরে ফেলে। ঘর মোছা শেষ করে সবে ফ্যানের নিচে দাঁড়িয়েছে তো মামির ডাক পড়ে, রিদি কাপড়গুলো ধুয়ে দে। যাই মামি। শ্যাম্য বড়বারে অগোছালো টাইপের ছেলে, কখনো কিছু ঠিক নেই। প্রায় এক সপ্তাহের জামা কাপড় জমে আছে। একরাশ বিরক্তি নিয়ে সিথি সেগুলো রিদির দিকে ছুঁড়ে মারে। ইদানিং সিথির আচরণ রিদির কাছে কেমন যেন অস্বাভাবিক লাগছে। আজ আরও বেশি লাগছে। নক না করে ঘরে যাওয়ার কারণে সিথি রাগ করেছে। আর রাগ করাটা স্বাভাবিক, নিশ্চয়ই কোনো দরকারি কথা বলছিল। আর সেই সময় রিদি ঢুকে সিথি হয়তো বিরক্ত হয়েছে। কাপড়গুলো ধুয়ে ছাদে রোদে দিতে যায় রিদি। তখনই সিথির চুল ঝাড়া দিতে দিতে ছাদে আসে। সিথিকে দেখে রিদি গলা জেরে কাশে। সিথি রিদির দিকে তাকিয়ে চুল মুছতে মুছতে বলে, কিছু বলবি? হ্যাঁ, সরি সিথিদি। কেন? নক না করে ঘরে ঢুকেছিলাম। তুমি মেবি রাগ করেছ আমার উপর। সিথি মুচকি আসে। তোয়ালেটা রোদে শুকায় দিয়ে রিদিকে রেলিংয়ের কাছে নিয়ে যায়। হাত দুটো রেলিংয়ে ভর দিয়ে বলে, জানিস রিদি, ইদানিং না নিজের একটা বেডসাইড নিজেই ধরছি। এই বেডসাইডটা না আগে ছিল না। হঠাৎ করে কীভাবে এই বেডসাইডটা আমার মধ্যে এলো আমি নিজেই বুঝছি না। কি বেডসাইড সিথিদি? অল্প কিছুতে রিয়েক্ট করে ফেলি, ঠিক যেমনটা তোর সাথে করেছিলাম। তুই রাগ করিস না প্লিজ। আরে রাগের কি আছে? আমার দোষ ছিল বলেই তো তুমি আমায় ধমক দিয়েছিলে। হাসতে হাসতে সিথির কথা জবাব দেয় রিদি। সিথি মুচকি এসে রিদির গালে হাত দিয়ে বলে, পাগলি মেয়ে। অফিস থেকে আসতে সাম্য রিদির ঘরে যায়। রিদি তখন বিছানায় হেলান দিয়ে বই পড়ায় ব্যস্ত। সাম্যকে দেখা মাত্রই রিদি উঠে দাঁড়ায়। রিদি কিছু বলতে যাবে তার আগে সাম্য বলে, সিথি কই? বিকেলের দিকে বের হইল, বলল বান্ধবীর বাসায় যাইতেছে বেড়াইতে। কোনো দরকার? আমার নীল টি শার্টটা খুঁজে পাচ্ছি না, আসো আমি দিতেছি। বইয়ের বুকমার্কে দিয়ে রিদি সাম্যের ঘরের দিকে পা বাড়ায়। সাম্যও পেছন পেছন যায়। সাম্যর ঘরে জামা কাপড় রাখার জন্য আলাদা আরএফএলের একটা ওয়ারড্রপ আছে। বিকেলের ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসে সাম্যর কাপড়গুলো বাজ করে সেখানেই রেখেছিল রিদি। ড্রয়ার থেকে টি শার্টটা বের করে সাম্যর হাতে দেয়। রিদি, এত অলস হলে চলবে না। 2 দিন পর বাচ্চার বাবা হবা, আর এখনও তোমায় জিনিস খুঁজে দিতে হয়। কথাটা বলে রিদি রান্নাঘরের দিকে পা বাড়ায়। অফিস থেকে এসে সন্ধ্যায় চা খাওয়ার অভ্যেসটা সাম্যর বেশ পুরনো। আগে রিদি সাম্যকে চা বানিয়ে খাওয়াতো। বিয়ের পর সিথি সেই দায়িত্ব পালন করে। আর সিথি না থাকে রিদিকে সাম্যের জন্য চা বানাতে হচ্ছে। সাম্যর ঘরে চৌকাঠ ফেরনের আগে রিদিকে সাম্য পেছন থেকে ডাক দেয়। রিদি পেছন ফিরে তাকায়। তোর কথায় তো সিথিকে বিয়ে করলাম, কি মনে হয় তোর সিথিকে বিয়ে করে আমি সুখে আছি? কম আছি তোমার সামনে, কথাও কম বলি যাতে তোমার মন আমার উপর থেকে সরে যায়। আসলে কি জানো, একই ছাদের তলে আছি তো, তাই আমাদের কারো মায়া কাটতে চাচ্ছে না একে অপরের প্রতি। তাড়াতাড়ি এ বাসা থেকে বিদায় হতে পারলে আমিও শান্তি পাই, তুমিও। হ্যাঁ তাই কর, তবে আমি বলে দিলাম, ভেতরে ভেতরে যে আগুনে আমি পুড়ে মরছি তার জন্য দায়ী বাসার সবাই, বিশেষ করে তুই। জানি আমি, কিন্তু আমার কাছে নিজের ভালো থাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মামা মামির ভালো থাকা। মা মারা এতিম মেয়ের জন্য তারা যা করেছে তার ঋণ আমি শোধ করতে পারবো কিনা জানি না।
বাবা মার ভালো থাকার জন্য ছেলে হিসেবে তুমি এতটুকু স্যাক্রিফাইস করতেই পারো, আর পারলে আমায় ক্ষমা করে দিও। কথাটা বলেই হৃদি দৌড়ে সেখান থেকে চলে যায়। সাম্য হৃদিকে ডাক দিতে গিয়েও থেমে যায়। সাম্যর হাতে চায়ের কাপ খানা দিয়ে হৃদি আবার নিজের ঘরে যায়। চা খেয়ে সাম্য দেখে ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা বাজে, অথচ এখনই সিথির আসার কোনো নামগন্ধ নেই। সে সিথিকে ফোন লাগায়, কিন্তু ফোন বন্ধ, হয়তো চার্জ শেষ। অফিসের কিছু ফাইল আলমারিতে ছিল। সাম্য সেগুলো বের করতে আলমারি খুলে, আলমারি খুলতে সে অবাক আকাশ থেকে পড়ে। আলমারি সিথির কোনো জামা কাপড় নেই, লকারটাও খোলা। সাম্য দেখে লকারে সিথির কোনো গয়না নেই, সব ফাঁকা। সাম্য হন্তদন্ত হয়ে বিলকিস বেগমকে ডাক দেয়। আম্মু, সিথি কই? বান্ধবীর বাসায় গেছে। কোন বান্ধবীর বাসায় গেছে? কিছু বলছে? আর সঙ্গে কি ছিল? কি আর থাকবে, ছোট ফার্স। ও নিজে থেকে বলে নাই কোন বান্ধবীর বাসায় গেছে। আমিও যেয়েছি, জিজ্ঞেস করিনি। বোকার মতো কাজ করেছ কেন? কি হয়েছে? ঘরে শীতের জামা কাপড় গয়নাগাটি কিছুই নেই। কি? বাসার আশেপাশে তন্ন তন্ন করে সিথিকে খোঁজা হয়। সব বান্ধবীর বাসায় খোঁজ নেওয়া হয় যে সিথি কারো বাসায় গিয়েছে কিনা, কিন্তু সবারই একই উত্তর, সিথি তাদের কারো বাসায় যায়নি। তাহলে গেল কোথায়? থানায় জিডি করা উচিত, কিন্তু পুলিশকে আদৌ মামলা নেবে যেহেতু এখনো 12 ঘন্টা পেরোয়নি। সিথি নিখোঁজ। বাইরে থেকে এসে একরাশ হতাশা নিয়ে দপ করে বিছানায় বসে পড়ে সাম্য। দুপুরের দিকে সিথির আচরণ এখনও হৃদির মনে নাড়া দিচ্ছে। কেন যেন মনে হচ্ছে সিথির নিখোঁজ হওয়ার সাথে দুপুরের কলের কোনো কানেকশন আছে। মনে জমে থাকা কিছু প্রশ্ন নিয়ে এসে সাম্যর কাছে যায়। হৃদির কাছে যেতে সাম্য মাথা উঁচু করে হৃদির দিকে তাকায় আর বলে, আমি এখন খাবো না, তুই যা। না খেলে তো শরীর খারাপ করবে। একটা মানুষ নিখোঁজ আর তুই ভাবলি কিভাবে এই পরিস্থিতিতে আমার গলা দিয়ে খাবার নামবে? জাজালো কণ্ঠে দমকের সুরে হৃদিকে কথাগুলো শুনিয়ে দেয় সাম্য। সাম্যের এমন আচরণ হৃদি কেঁপে ওঠে। সাম্য খুব শান্ত স্বভাবের ছেলে, সহজে রাগ করে না, তবে যখন রাগ করেন তখন পুরো অগ্নিগিরির মতো ফেটে যায়। অগ্নিগিরির আশেপাশে থাকা ভূমি জিনিসগুলোর মতো হৃদিও কেঁপে ওঠে। তোমায় কিছু বলতাম আমি, সৌম্যদা। কি? সিথি দিনে আজকে দুপুরে কার সাথে যেন কথা বলল। আমি ঘরে ঢুকতে সিথিদি রেগে যায়। আমার মনে হয় সিথিদির মিসিং হওয়া দুপুরে বিহেভিয়ারে এই কলের কোনো না কোনো কানেকশন আছে। কার সাথে কথা বলছে জানিস? জানলে তোমায় বলতাম নাকি? ভাবলাম তোমার কাজে লাগবে তাই বললাম আর কি। কথাটা বলেই হৃদি সাম্যর ঘর থেকে বেরিয়ে যায়। ওদিকে নির্জন রাস্তায় ব্যাগে গয়নাগাটি আর জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে সিথি। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু নীরবের খবর নেই। নির্জন রাস্তায় একা এভাবে দাঁড়িয়ে থাকতে সিথি একটুও ভয় লাগছে না, প্রচণ্ড ভয় করছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আল্লাহ না করুক কোনো যদিও অঘটন ঘটে যায়। প্রায় মিনিট 15 পরে কোনো রকমে হাঁটতে হাঁটতে নীরব আসে। নীরবের অবস্থা দেখে সিথির বুঝতে বাকি রইল না যে নীরব নেশা করেছে। তুমি আবার নেশা করেছ? কি মনে হয় তুমি তোমার ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে করে নেবে আর আমি আঙ্গুল চুষব? টলতে টলতে সিথির কথার জবাব দেয় নীরব, সাথে পাল্টা উত্তরও করে। সিথিও সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, আমি তো ইচ্ছে করে বিয়ে করেছি। বাবা মা আমায় জোর করে সাম্যর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। কি জানি কার মনে কি থাকে, সে ভালো জানে। যাকগে, বাদ দাও। যা যা বলছিলাম এনেছ? কই? সিথি নীরবের সামনে ব্যাগ এগিয়ে দেয়। ছেলের মতো ছো মেরে নীরব সিথির হাত থেকে নিয়ে যায়। ব্যাগ খুলে সব কিছু ঠিক আছে কিনা তা দেখতে লাগে। ব্যাগে সিথির নিজের জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিল। নীরব সেগুলো এলোমেলো করে ব্যাগ থেকে বের করে ছুঁড়ে ফেলে মাটিতে। নীরবের এইরকম আচরণে সিথি কিছুটা ঘাবড়ে যায়। কাঁপা কণ্ঠে বলে, কি করছো এসব নীরব? নীরব সিথির কথার জবাব দেয় না। গয়নাবর্তী ব্যাগ নিয়ে পালিয়ে যেতে নেয়। সিথি বাধা দেয় তাকে। কই যাও আমায় রেখে? হাত ছাড়। না, ছাড়বো না। তোমার জন্য আমি স্বামীর সংসার ফেলে আসলাম, আর তুমি আমায় ফেলে রেখে যাচ্ছ? নীরব কি করবে ভেবে পায় না। পাশে থাকা ইটের টুকরো দিয়ে আঘাত করে সিথির মাথায়। সিথি অজ্ঞান হয়ে যায়। আশেপাশে তখন কোনো মানুষ ছিল না। নীরব গয়নার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। সবুজ ঘাসের উপর অজ্ঞান হয়ে পড়ে থাকে সিথি। শুনশান নীরব রাস্তায় ল্যাম্পপোস্ট নেই, ছাদের জ্যোৎস্না, টর্চ আর ফোনের ফ্ল্যাশ লাইটের আলোই ভরসা। মানুষজনের সমাগমও কম এখানে।
এক ব্যক্তি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। ছাদের জ্যোৎস্নায় তিনি আবছা আবছা দেখতে পায় যে রাস্তার ধারে ঘাসের উপর কেউ একজন পড়ে আছে। লোকটা সেখানে যায়, গিয়ে দেখে একটা মেয়ে ঘাসের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। লোকটা ফোনের রিংটোন শুনতে পায়, খুঁজে দেখে কাপড়ের নিচে পড়েছিল ফোনটা। সম্ভবত মেয়েটারই হবে। লোকটা কল রিসিভ করতে ওপাশ থেকে হৃদি। হ্যালো সিথিদি, তুমি কই? বান্ধবীর বাসায় যাবা বলে বের হয়েছিলাম, কোথাও তো পেলাম না। আর ফোন ধরতেছিল না কেন? জি হ্যালো, আপনি যাকে চাইছেন সে অজ্ঞান হয়ে পড়ে আছে। আপনি কে? জি আমি আকাশ। রাস্তার ধার দিয়ে যাওয়ার সময় একটা মেয়ে পড়ে থাকতে দেখি, কাছে গিয়ে দেখি মেয়েটার ফোন বাজছে। রিসিভ করতেই আপনি। কোথায়? জায়গার নাম বলেন, জলদি বলেন। আকাশ জায়গাটার ঠিকানা দেয় হৃদিকে। হৃদি আকাশকে সেখানে কিছুক্ষণ থাকতে অনুরোধ জানায়। দিনকাল ভালো না, জানুয়ারি ভরে গেছে দেশটা। খবরের কাগজ খুললেই শুধু দর্শন দর্শন আর দর্শন। সবাইকে বিশ্বাস করা যায় না। আকাশ যেহেতু ফোন রিসিভ করে সব জানিয়েছে, তাই ওকে বিশ্বাস করাই যায়। হৃদি আর সাম্য আকাশের বলা ঠিকানায় রওনা দেয়। রাত হওয়ায় রাস্তায় গাড়ি ঘোড়া খুব একটা নেই, তাই হৃদি সাম্য সিথির কাছে পৌঁছাতে খুব একটা সময় লাগেনি। হৃদি আর সাম্য গিয়ে দেখে সিথি অজ্ঞান হয়ে পড়ে আছে। চারপাশটায় ছড়িয়ে ছিটিয়ে আছে সিথির আনা জামা কাপড়। হৃদি গিয়ে সিথিকে ধরে আকাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাম্য তাকে বিদায় করে দেয়। চারপাশটা ভালো করে দেখে সাম্য গয়নাগাটি নিয়েই তো বাসা ছাড়ছে। তো এগুলা কই? উফ সাম্যদা, এখন এইসব নিয়ে বাবার সময়? দেখো না সিথিদি অজ্ঞান হয়ে পড়ে আছে। প্লিজ কিছু একটা করো, আশেপাশে দেখো পানি পাও কিনা। থাকুক অজ্ঞান হয়ে, ওর মতো চরিত্রহীন মেয়ের বেঁচে থাকারই অধিকার নেই। জাজালো কণ্ঠে কথাটা হৃদিকে বলে সাম্য। সরল মনে মেয়েটা ভুল করে ফেলেছে, তাই বলে সাম্য এমন করবে? মানুষ মাত্রই তো ভুল হয়। সাম্যর শীতের প্রতি এমন আচরণে হৃদির খুব রাগ হচ্ছে। সেও সাম্যকে পাল্টা দমকে সুরে বলে, তোমায় বলছি আমি ফানি আনতে, না আনলে বলো আমি আনতেছি। এতই যদি রাগ সিথিদির উপর, আসলে কেন আমার সাথে? আমি একাই আসতাম। সাম্য আর হৃদিকে কিছু বলে না, কথায় কথা বাড়ে। বাইকের কাছে গিয়ে দেখে বোতল আছে কিন্তু পানি নেই। আশেপাশে খুঁজে একটা পুকুর পায়, সেখান থেকে পানি এনে হৃদির হাতে দেয়। নে পানি নিয়ে আমায় উদ্ধার কর। হৃদি মুখ বেঞ্চি কেটে সাম্যর হাত থেকে পানি নেয়, সিথির মুখে পানি ছিটা দেয়। পরপর 3 বার পানি ছিটা দেওয়ার পর সিথির জ্ঞান ফিরে। এই মুহূর্তে সাম্যর ইচ্ছা করছে সিথির গালে কষিয়ে ছড় মারতে। বেহায়া মেয়ে কোথাকার, গয়নাগাটি নিয়ে পালিয়েছে। এতই যদি সাম্য সমস্যা, তো সাম্যকে বলতেই পারতো, মুক্তি দিয়ে দিত সাম্য তাকে। তারপর হৃদিকে নিজের করে নিত সে। হৃদি ধরে সিথিকে দাঁড় করায়। সাম্য তেড়ে যায় সিথির দিকে, কিন্তু হৃদির চোখ রাঙ্গানির কাছে হার মানতে হয় তাকে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। আর